ইন্ডিয়ার বিপক্ষে আমাদের চেন্নাই টেস্ট ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজকে আপনারা দ্বিতীয় দিনের খেলা দেখাও হয়তো শুরু করে দিয়েছেন বা দিবেন, এরকম একটা অবস্থা। তো ইন্ডিয়ার বিপক্ষে এই সিরিজটাকে বাংলাদেশের জন্য অনেকেই বলতেছেন, ইন্ডিয়ান ধারাভাষ্যকাররা বলতেছেন, বাংলাদেশি ক্রিকেট লেখকরা বলতেছেন যে এই সিরিজটা আসলে আমাদের জন্য বিশাল একটা পরীক্ষা। যে আমরা পাকিস্তানের বিপক্ষে ভালো করছি, এর আগে বছর দুই আগে ওয়েস্ট ইন্ডিজে মাউন্ট মঙ্গানুই টেস্টে জিতে আসছি, মানে টেস্টে বিচ্ছিন্নভাবে ভালো ভালো রেজাল্ট আমাদের কিন্তু আছে, কিন্তু সেই বিচ্ছিন্নতাটাকে একটা ধারাবাহিকতায় পরিণত করা যায় কি না সেটার একটা বড় পরীক্ষা ইন্ডিয়াতে জেতা বা না জেতার চেয়ে বড় কথা আমরা ফাইট করতে পারি কিনা। তার মানে খেলোয়াড়দের একটা পরীক্ষা দিতে হচ্ছে। এখন আমাদের এই দলে তো তামিম ইকবাল নাই, তারপরে তামিম ইকবালকেও কিন্তু একটা পরীক্ষা দিতে হচ্ছে। সেটা হচ্ছে যে তামিম ইকবালের পূর্ণাঙ্গ ধারাভাষ্যকার হিসাবে অভিষেক হলো এই সিরিজে। গতকালকে প্রথম পূর্ণাঙ্গ ধারাভাষ্যকার হিসাবে যাত্রা শুরু করলেন আমাদের দেশের ইতিহাসের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। না, তামিম ইকবাল এখনো খেলা ছেড়ে দিচ্ছেন বা পুরোপুরি ধারাভাষ্যে চলে গেছেন তা না। এটা হয়, ধরেন কোনো একটা সিরিজ চলতেছে, সেই সিরিজে কোনো খেলোয়াড় অনুপস্থিত যার ভেতর পোটেনশিয়াল আছে, সেরকম খেলোয়াড়কে অনেক সময় বিভিন্ন সংস্থা চুক্তিবদ্ধ করে, এভাবেই আস্তে আস্তে খেলোয়াড়রা অবসরের পরে পূর্ণাঙ্গ ধারাভাষ্যে যায়। এখন তামিম ইকবাল ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করা ছেলে, ক্রিকেট খুব ভালো বোঝেন, বর্তমান দলটা নিয়ে তার খুব ভালো ধারণা আছে, ফলে তামিম ইকবালকে তো লোকে চুজ করবেই। সবচেয়ে বড় কথা, তামিম কিন্তু এর আগে দুবার ট্রায়াল মতো দিচ্ছেন, একবার বিপিএলে একটু ধারাভাষ্য দিচ্ছেন, একবার জাতীয় দলের একটা ইন্টারন্যাশনাল সিরিজে ওভারও বাইরে ছিলেন বলে মিনিট দশেকের একটা স্লটে ধারাভাষ্য দিচ্ছেন। কিন্তু পুরোপুরি ধারাভাষ্যকার হিসাবে নিয়োগ পেয়ে আপনার স্লটে ধারাভাষ্য দেওয়া, সেটাই প্রথম দিচ্ছেন। তো এখানে তামিমকেও একটা পরীক্ষা দিতে হচ্ছে যে তামিম আসলে কেমন করতেছেন। প্রথমে আমরা একটা সংবাদপত্রে একটা সংবাদ মাধ্যমে তামিম গতকালকের আগের দিন একটা ইন্টারভিউ দিচ্ছেন, সেখানে ওনার ধারাভাষ্য নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছেন। তো ওখানে কাদের পছন্দ করেন, অ্যালান উইকিন্স সহ বিভিন্ন জনের নাম বলছেন, নাসির হোসেনকে পছন্দ করেন, নিজের ধারাভাষ্যের স্টাইলটা কি হবে এসব নিয়ে নানা রকম কথা বলছেন। এবং মজার ব্যাপার আমি দেখলাম যে তামিম তো খুব ইন্টারেস্টিং, তামিম যখন যে কাজটা করে সেই কাজটা নিয়ে এই ছেলেটা এত বেশি থাকে, এনগেজ থাকে, এটা আমার কাছে খুব মজা লাগে। এই সিরিজে ধারাভাষ্য দেওয়ার জন্য তার সঙ্গে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড যোগাযোগ করছে। এটা তো হোস্টরাই ঠিক করে যে কে কে ধারাভাষ্য দেবে। তো এখানে তো রথী মহারথীরা ধারাভাষ্য দিচ্ছেন, রবি শাস্ত্রী দিচ্ছেন, হর্ষ বোগলে দিচ্ছেন, বড় বড় ধারাভাষ্যকাররা ধারাভাষ্য দিচ্ছেন। তার ভিতরে তামিমকে সিলেক্ট করা হয়েছে, আমাদের দেশ থেকে আর আতার ভাইও গেছেন। তো তামিম কি করছে, তামিম এইটা সঙ্গে মানায় নেওয়ার জন্য সে আতার ভাইয়ের সঙ্গে রেগুলার কথাবার্তা বলা শুরু করছে। এখানেও সে থামে থাকে নাই, সে অনলাইনে একটা কোর্স কিনছে, কোর্স কিনে সেই কোনো কোর্সটার ক্লাস কন্টিনিউ করছে। গতকালকে সকাল পর্যন্ত সে সেই কোর্সের ক্লাস করছে অনলাইনে। এখানে সে কোর্স কী করছে যে কীভাবে ধারাভাষ্য দিতে হবে বা ধারাভাষ্যের উন্নতি, এইগুলো না, টেকনিক্যাল ব্যাপারগুলো, যে ধারাভাষ্য কক্ষে যে জিনিসগুলো থাকে, মাইক্রোফোনটারে কি বলে, আমরা তো মাইক্রোফোন বলি, নিশ্চয়ই ওদের একটা নাম আছে। মাইক্রোফোনটা কিভাবে রাখতে হয়, কিভাবে ধরতে হয়, কিভাবে মনিটর ফলো করতে হয়, ডাটাগুলো কে দেয়, কিভাবে দেয়, এই সবগুলো ব্যাপারে একটা গ্লোবাল নিয়ম আছে। সেই নিয়মগুলো ক্লাস সে করছে, মানে ও যখন ধারাভাষ্য কক্ষে ঢুকছে তখন মোটামুটি টেকনিক্যাল ব্যাপারগুলো জেনেই ঢুকছে। তারপরেও তামিম বলতেছে যে দেখেন, একটা ক্রিকেট ক্যারিয়ার আমরা যখন শুরু করি আমাদের পেছনে তো 8-10 বছরের একটা প্রস্তুতি থাকে। আমরা তো হুট করে সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট ক্যারিয়ার শুরু করি না, ইন্টারন্যাশনাল খেলা শুরু করি না। আমাদের 8-10 বছরের একটা ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ার, রেস লেভেল ক্যারিয়ার থাকে। সেরকম ধারাভাষ্যটাও আমি আজকে শুরু করলাম, মানে আজকেই আমি বেস্ট ফর্মে পৌঁছে গেলাম, এটা হয় না। ফলে আমাকে একটা প্রস্তুতি পর্ব কাটাতে হবে। উনি বলতেছেন যে আমি জানি না যে আমি ধারাভাষ্যতেই যাবো কি না অবসরের পরে, বা অবসর নিব কি না, এখনই কোনোটাই আমি জানি না। কিন্তু এটা ঠিক যে যদি ধারাভাষ্যে যাই, সেটা শুরু তো আজকে থেকে হলো, এবং এখান থেকে আমি একটা প্রস্তুতি পর্ব শুরু করলাম। সেই প্রস্তুতিটাকে আমি একটা মানে নিয়ে যেতে চাই। এটা অসাধারণ চিন্তা, যে আসলে কোনো কিছুই সহজে হয় না। তো আমি একটু বলতে চাই যে তামিম আসলে গতকালকে প্রথম দিন কেমন করলেন।
আমি যেমন খেলা দেখার জন্য অনেক দিন পরে স্বীকার করতে দোষ নাই, আমি তো 2022 থেকে একদম স্পোর্টস থেকে বিচ্ছিন্ন ছিলাম এই 2024-এর শুরু পর্যন্ত। এর আগে আমি সম্ভবত 2018 থেকে রেগুলার খেলা দেখা বন্ধ করে দিচ্ছি, আর খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলাম আরও আগে। সম্ভবত ওই চ্যাম্পিয়ন্স ট্রফি 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে আমি খেলা নিয়ে অত বেশি আগ্রহী ছিলাম না। সেটা নানা কারণে, আমার যারা ফেসবুকে আমার অনুসরণ করেন তারা হয়তো কিছুটা জানেন, আমার নিজের কিছু সমস্যা সব মিলা যাই হোক, ওসব না যায়। ফলে ধারাভাষ্য দেখা, বল বাই বল দেখা, এটা বহুকাল পরে গতকালকে করলাম। সে একবারে টানা দেখতে পারিনি, কিন্তু খুব আগ্রহের সঙ্গে দেখছি, এবং তামিমের ধারাভাষ্য কেমন হয় সেই ব্যাপারগুলো দেখছি। তো একটা জিনিস দেখলাম যে তামিম যে কথাটা বলছেন যে এখানে ডে বাই ডে উন্নতি করার সুযোগ আছে। প্রথমত হচ্ছে তামিম প্রথম যখন আসলেন ধারাভাষ্য কক্ষে, তখন ওনার দুই পাশে ছিল হচ্ছে হর্ষ ওগলে আর রবি শাস্ত্রী। এটা কিন্তু খুব টাফ জায়গা। দেখেন, রবি শাস্ত্রী হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে সবভাবে একটা ফিগার। ক্রিকেটার হিসেবে রবি শাস্ত্রী ছিল ড্যাশিং হিরো। রবি শাস্ত্রী তখন একটা বিরাট ফিগার ছিল। আমার মনে আছে ওয়ার্ল্ড সিরিজ বলে একটা আপনার ট্রফি জিতছিল ইন্ডিয়া, রবি শাস্ত্রী ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল। সে সময় কী চেহারা! রবি শাস্ত্রী তখন হিরো, ইন্ডিয়ার কোচ হিসাবে হিরো, ধারাভাষ্যকার হিসাবে হিরো, উপস্থাপক হিসাবে হিরো। ফলে রবি শাস্ত্রীর পাশে বসে ধারাভাষ্য দেওয়া। আরেকদিকে কে? আরেকদিকে হচ্ছে হর্ষ ভোগলে, যাকে নিয়ে কয়েকদিন আগে আমি বলছি আধুনিক ম্যানেজমেন্ট, স্পোর্টস ম্যানেজমেন্ট, ইকোনমিক্স এবং ক্রীড়া ধারাভাষ্য, এগুলো হর্ষ ভোগলের চেয়ে ভালো খুব কম লোকে বোঝে। এই দুজনে মাঝখানে বসে ধারাভাষ্য দেওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার। প্রথম সেশনটা একেবারে সত্যি বলি, প্রথম স্লটটায় তামিম খুব নার্ভাস ছিলেন, যেটা উনি ইন্টারভিউতে বলছেন যে আমার খুব নার্ভাস লাগতেছে, আসলেই তাই। প্রথম সেশনটা তামিম একদম মানে খোলস ছেড়ে বেরোতে পারেন নাই। বিশেষত বারবার রবি শাস্ত্রীকে বিভিন্ন বিষয়ে হেল্প চাওয়া, মানে একটু কেমন মনে হচ্ছিল যে তামিমের যেন নিজের কিছু বলার নাই। কোনো সময় ফাম্বল করতেছিলেন বা মনে হচ্ছিল না যে পারবেন না, কিন্তু তামিম কই, তামিম নিজে কি বলতেছেন ওইটা পাচ্ছিলাম না। বারবার রবি ভাই এটা বলো, রবি ভাই ওইটা বলো, মানে তামিমকে পাচ্ছিলাম না। কিন্তু দ্বিতীয়বার যখন আসলেন তখন কিন্তু দেখলাম যে তামিম এই সামান্য সময় ডেভেলপ করে ফেলছেন, সামান্য সময় অনেকটা ডেভেলপ করে ফেলছেন। সেটা কি? তখন তামিম কথা বলা শুরু করছেন, মানে তামিম নিজের কথা বলা শুরু করছেন। বেশ কিছু পয়েন্ট উল্লেখযোগ্য। সাকিবের বোলিং নিয়ে বললেন যে সাকিবের বোলিংটা আরও আগে আসলে ভালো হতো। তারপর কাউন্টিতে বোলিংয়ের ক্লিপ দেখছেন, ওইখানে কেমন মনে হয়েছে, আজকে কেমন মনে হলো। উনি বলতেছিলেন যে আরেকটু বেটার হলে ভালো লাগতো, এবং এই জায়গাগুলো নিয়ে টেকনিক্যাল বিভিন্ন জিনিস নিয়ে কথা বলেন। কতগুলো জিনিস, যেমন দেখেন কিছুদিন আগে আমি বাংলাদেশের পেস বোলিংয়ের উত্থান নিয়ে কথা বলতেছিলাম, একদম খেয়ে ফেলছি, একদম ভুলে গেছি যে বাংলাদেশের পেস বোলিংয়ের উত্থানে আমাদের তখনকার টেস্ট ক্যাপ্টেন মুমিনুলের একটা ভালো অবদান আছে। কীরকম? মুমিনুল যে মাউন্ট মঙ্গানু টেস্টটা কিন্তু আমরা মুমিনুলের আন্ডারে জিতছি। এছাড়া মুমিনুল ওই সময় টেস্ট ক্যাপ্টেন হিসাবে পেস বোলারদের খুব ব্যাক করত। আজকে তামিম সেই প্রসঙ্গটা আনলেন, এবং সেটা টেস্ট ক্যাপ্টেন হিসাবে না। মজার ব্যাপার হচ্ছে মুমিনুল তো চিটাগাং ডিভিশনের, তামিমও চিটাগাং ডিভিশনের, মুমিনুল হচ্ছে কক্সবাজারের, কিন্তু ডিভিশন তো একই। ফলে চিটাগাং টিমটার ক্যাপ্টেন্সি এর মাঝে 1-2 সিজন মুমিনুল করলো। সে সময় মুমিনুলের আন্ডারে কিন্তু তামিম খেলছেন। দেখেন তামিম মুমিনুলের চেয়ে সিনিয়র টেস্ট ক্যাপ্টেন এবং সিনিয়র খেলোয়াড়। তো কোনো এক সেশনে নাকি কোনো এক দিনের খেলা দ্রুত শেষ করে দেওয়ার জন্য তামিম মুমিনুলরে বলতেছিলেন যে স্পিন টান, স্পিন আনলে দ্রুত শেষ হয়ে যাবে। তখন মুমিনুল বলছেন যে ভাই আমি যদি স্পিন দিয়েই করাই তাহলে তো পেসাররা কোনোদিন দায়িত্ব নিতে শিখবে না, এইটাই তো পেসারদের দায়িত্ব নেওয়ার সময়। মানে ও এটা প্রথম চালু করছে যে রেগুলার যেন প্রতিদিন 15-20 ওভার করে অন্তত পেসাররা খেলে, 2-3টা পেসার যেন 11-এ থাকে। তো এই যে প্রমোশনটা মুমিনুল রে, তামিমের তো কিছু যায় আসে না। তামিম যদি এই কৃতিত্ব পুরোটা নিজেও খেয়ে ফেলতো, কে প্রতিবাদ করতে আসতো? তামিম বলতে পারতো যে আমি ব্যাক করছি পেসারদের সবচেয়ে বেশি, অবশ্য মাশরাফির সম্পর্ক ভালো, ও পুরো কৃতিত্ব মাশরাফিরই দিয়ে দিতে পারতো, যেটা আমি দিচ্ছিলাম। কিন্তু ও কিন্তু মাঝখানে এই যে মুমিনুলের ছোট্ট ভূমিকা, এটা বলেনি, এবং এটা ইন্টারন্যাশনালি পৃথিবীর সবাই জেনে গেল এই কথাটা, ও ইয়েতে বলে দিল, ধারাভাষ্যে বলে দিল। এটাই তো একজন ইনসাইটওয়ালা ধারাভাষ্যকারের কাজ।
আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটারকে ধারাভাষ্যে কেন চাই? ধারাভাষ্যে চাই তার কাছ থেকে বিভিন্ন ইনসাইট পাবো, ভেতরের গল্প পাবো। হ্যাঁ, একই সঙ্গে আমি আশা করব যে কালকে যেটুকু পর্যন্ত দেখছি, ওই যে বারবার তামিমের কথাই কোট করতে হয়, যে তামিম বলছে যে তাকে ডেভেলপ করতে হবে, সেই ডেভেলপ করার অংশ হিসাবে তার আতার ভাই একটা বড় ভরসা। আতার ভাইয়ের ধারাভাষ্যর স্ট্যান্ডার্ড নিয়ে আপনাদের অনেকের আপত্তি আছে, কিন্তু লোকটা তো 20-25 বছর ধরে এই করতেছে, ফলে তার একটা পরিষ্কার ধারণা আছে। আতার ভাইয়ের সঙ্গে তামিম খুব মিশতেছে, আর আতার ভাইয়ের সঙ্গে তামিমের বন্ডিং অনেক পুরনো। তামিম যখন এজ লেভেল খেলে তখন আতার ভাই ছিল এজ লেভেলের ম্যানেজার, আবার তামিম যখন প্রথম ন্যাশনাল টিমে ডাক পেল তখন নির্বাচক কমিটির সদস্য ছিল আতার ভাই, ফলে তামিমের সঙ্গে আতার ভাইয়ের খুব দারুণ সম্পর্ক। সেটা এখন কাজে লাগবে, ওকে একটা মানসিক সমর্থন দিচ্ছে। তামিম ওখানে খুব সুন্দর কথা বলছে যে আমি আতার ভাইকে ফলো করবো, রবি শাস্ত্রীকে ফলো করবো, হর্ষ বগলেকে ফলো করবো, কিন্তু আমি এদের কারোর মতো হব না। আমি তামিমের মতো করে একটা নতুন স্টাইল দাঁড় করাতে চাই, যেটা আলোকে শুনে বলবে যে এটা তামিম। এইটা একটা অসাধারণ ব্যাপার। হ্যাঁ, কিছু জায়গায় তামিমকে আরেকটু ওপেন আপ হইতে হবে বলে আমার কাছে মনে হয়েছে, সেটা যথেষ্ট সময় আছে। স্টিল আজকে সহ 4 দিন তো এই টেস্টেরই বাকি। আমার ধারণা আজকেই আমরা তামিমকে দেখব কিছু টেকনিক্যাল কথা বলতে, যেটা আমি জানি তামিম খুব ভালো পারে। যেমন ব্যাটসম্যানরা ঠিক এই ওভার সময়টা, এই সেশনটায় কেন ব্যাকফুটে খেলতেছে, বা এখন ঠিক কী হলো যে অশ্বিন জাদেজা উইকেটে হয়ে গেল, তো এই জায়গাটা উইকেট সেট হয়ে গেল। এত দূর 6জন ব্যাটসম্যান পারলো না, অশ্বিন জাদেজা 7ম উইকেটে এসে পড়লো। এই যে আকাশ থেকে মেঘ সরে গেছে, একটু উইকেট ড্রাই হয়ে গেছে, মোর ব্যাটিং ফ্রেন্ডলি হয়েছে, এই ব্যাপারগুলো মানে একটু ভেতরকার কথা, যেগুলো আমরা ভালো বুঝবো না, যেগুলো যারা 22 গজে লম্বা সময় খেলে আসছেন। তামিম তো সে কত বছর হয়ে গেল, 2006 থেকে 2023 পর্যন্ত তামিম ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে। ফলে তামিম যত রকম উইকেটের ক্যারেক্টার জানে, 22 গজের গল্প জানে, সব তো আমরা জানি না। ফলে আশা করব যে তামিম ওই ব্যাপারগুলো আমাদের সঙ্গে একটু বেশি শেয়ার করবেন, মানে ইন্টারন্যাশনাল দর্শকদের সঙ্গে আরও বেশি শেয়ার করবেন। সেটা হচ্ছে যে ওখানে কি ঘটতেছে, কেন ঘটতেছে। যেমন সাকিব 50 ওভার পর্যন্ত বোলিংয়ে আসেন নাই, কেন আসেন নাই? আমার ধারণা এটা কোনো একটা রিজন আছে, যদিও তামিমও বলছেন যে তিনি আরো আগে আশা করছিলেন, কিন্তু এটা রিজনটা কি, এটা তামিম চাইলে বের করতে পারতেন, কারোর কাছে খোঁজ নিতে হতো না, তামিমকে এটা বের করতে হতো যে ওই সময় কি বল কোনো ধরনের সাপোর্ট দিচ্ছিল না, বা উইকেটে কোনো সমস্যা ছিল না, যে কারণে বাহাতি স্পিনার সাকিব হয়তো আসতে পারতেছিল না। এইসব রিজন, এই যে ভেতরের গল্প, যেমন তামিম জানেন সাকিব পুরো একটা ওয়ানডে ম্যাচে চিটাগাঙে বল করে নাই, সেটা বল করে নাই শিশিরের কারণে, বল গ্রিপ করতে পারতেছিল না। এইসব ইনসাইট বললে তামিম কাছ থেকে আমরা আরো বেশি কিছু পাবো। তো সেইটা একদিনেই সব আশা করে ফেললে, একদিনেই তামিম সব বলে ফেলবে, এটা আশা করাটা ভুল। আজকের জন্য অপেক্ষায় থাকলাম, আজকে সারাদিন আবার বাংলাদেশের খেলা যেরকম একেবারে চোখ মুখ বড় করে দেখবো, উদ্গ্রীব হয়ে থাকবো, তামিমের ধারাভাষ্য শোনার জন্য অপেক্ষায় থাকবো। দেখেন, বোর্ড কর্মকর্তা, ধারাভাষ্যকার, খেলোয়াড়, যে ভূমিকাতেই হোক, ওরা তো আমাদের প্রতিনিধি, তাই না? ফলে ওদের যে কোনো ভূমিকাতেই ভালো করতে দেখলে আমাদের আনন্দ লাগবে। তো সেইটা আপনারাও সবাই উপভোগ করেন। আপাতত এই টেস্টে আমার মতো খুঁতখুঁতে হন না, এই টেস্টে তামিমকে শুধু দেখেন তামিমের ইমপ্রুভমেন্টটা কেমন হচ্ছে, তামিম কেমন মানায় নিচ্ছে। তো আমি আস্তে ধীরে নিশ্চিত বিশ্বাস করি যে তামিমের ভেতর দিয়ে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একজন ধারাভাষ্যকার পাবো, কিন্তু সেটা এই চেন্নাই টেস্টেই হয়ে যাবে বা সামনের কানপুর টেস্টেই হয়ে যাবে, এই আশাটা করা যাবে না, তাহলে চাপ হয়ে যাবে। সেই চাপটা আমরা না দেই, আমরা ধারাভাষ্যটা উপভোগ করি, তামিমের সঙ্গে থাকি, বাংলাদেশ দলের সঙ্গে থাকি। আজকে আশা করি বাংলাদেশ একটা ভালো দিন উপহার দেবে, সেই অপেক্ষায় থাকলাম। সবাইকে শুভেচ্ছা।